নমস্কার বন্ধুরা, আমি অজয়। অজয় মন্ডল ট্রাভেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা রয়েছি রাজস্থানের সেই মহা তীর্থস্থান খাটু শ্যামজির ধামে। আজকের এই ব্লগে আপনাদের শুধু দর্শন করাবো না, এর সাথে শোনাবো শ্যাম বাবার ইতিহাস, শ্যামকুণ্ডের কাহিনী ও এই মন্দিরের নির্মাণ সংস্কার নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। যদি ভিডিও সত্যি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা সেটি কমেন্টে উল্লেখ করবেন। আমি চেষ্টা করব আমার পরবর্তী ব্লগ বা সিরিজের মধ্যে সেটি শুধরে নেব। খাটু শ্যামজি, যাকে ভক্তরা ভালোবেসে বলেন শ্যাম বাবা। জনশ্রুতি অনুযায়ী তিনি ছিলেন মহাভারতের বীর বর্বরিক। বর্বরিক ছিলেন ভীমের নাতি ও ঘটোৎকচের পুত্র, অর্থাৎ একেবারে যোদ্ধা রক্তধারা। কথিত আছে বর্বরিকের শক্তি এতটাই বেশি ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যদি নামতেন তাহলে তার ফল বদলে যেতে পারত। এই কারণে শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা করেন এবং শ্রীকৃষ্ণ এই পরীক্ষার পরে বর্বরিকের কাছে এক বড় ত্যাগ চান, শীষ দান। বর্বরিক সেটা স্বেচ্ছায় দান করেন এবং শ্রীকৃষ্ণের কাছে এই সম্পূর্ণ যুদ্ধটি দেখার অনুরোধ করেন। শ্রীকৃষ্ণ তখন তার এই শীষটি একটি পাহাড়ের উপর নামিয়ে রেখে দিয়ে যান এবং এইভাবে বর্বরিক সম্পূর্ণ মহাভারতের যুদ্ধটি দেখেন। এবং অবশেষে শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে যখন যুদ্ধ শেষে আসেন এই যুদ্ধের ফলাফল জানার জন্য, তখন বীর বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণকে এইরূপ উত্তর দেন যে তিনি শুধু সর্বদা তাকেই দেখেছেন। যে মারা যাচ্ছে সেও তারই একটি রূপ, যে মারছে সেটিও তারই একটি রূপ। শুধু তিনি সর্বক্ষেত্রেই শ্রীকৃষ্ণকেই দেখেছেন। শ্রীকৃষ্ণ বর্বরিককে এরূপ দান এবং এরূপ কথা শুনে তিনি তাকে আশীর্বাদ করেন যে কলিযুগে তিনি তারই নাম শ্যাম নামে পূজিত হবেন এবং এই কলিযুগে যে সকল ভক্তবৃন্দ তাদের বেঁচে থাকার আশা বা সাহারা হারিয়ে ফেলবেন এবং তারা যদি এই খাটু শ্যামজির দরবারে গিয়ে মাথা নত করে ভগবানকে স্মরণ করেন তাহলে তিনি তার সহায়ক হবেন। মানে সেই থেকে শ্যাম বাবাকে আমরা এখন হারেকা সাহারাও বলে আসছি। চান টান করে ড্রেস পরে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তোরেন দুয়ার থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মন্দির দিকে যেতে না যেতেই একজন মহিলা আমাদের অনুরোধ করলো গালে শ্রী রাধে রাধে নাম ও তিলক লাগাতে। তাকে আমরা আর্থিক সাহায্য করে সকলে দেখতেই পাচ্ছেন রাধে রাধে নাম ও তিলক লাগিয়ে নিলাম। এখন আমরা কিছু প্রসাদ ও গোলাপ বা ইতর চড়ানো শ্রী শ্যাম খাটু শ্যাম বাবাকে নিয়ম আছে। তাই দেখি রাস্তার মধ্যে কোনো মানুষ যদি সেই গোলাপ বা ইতর বিক্রি করে সাহায্য করা হবে। মন্দির যেতে যেতে রাস্তার ধারে এরূপ অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি প্রসাদ, ময়ূর পালক, ইতর, চুনরি, তারপর আপনার ধ্বজা সব কিছু পেয়ে যাবেন। তো আমরা সেরূপ একটি দোকান থেকে কেনাকাটি করে সেই দোকানের মধ্যে আমাদের চটিগুলি রেখে দিয়ে গেলাম। এটা হচ্ছে শ্রী খাটু শ্যাম যাওয়ার মন্দিরের প্রবেশ পথ। এবং আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এখানে অনেকগুলো লাইন দেখতে পাবেন, তাই বিভ্রান্ত না হয়ে আপনাদের বলে দিই। বাঁ দিকে যে 3টি লাইন রয়েছে সেই পথে যদি আপনারা যান তাহলে শ্রী খাটু শ্যাম বাবাকে খুব সামনে থেকে দর্শন করতে পারবেন। ডান দিকে 3টি লাইন হয়ে যান তাহলে একটা 13 সিঁড়ি মাহাত্ম্য বলে জিনিস আছে, তো সেই 13 সিঁড়ি হয়ে আপনি শ্রী খাটু শ্যাম বাবাকে দর্শন করতে পারবেন। এবং মাঝের যে লাইনগুলো রয়েছে সেগুলো যান তাহলে খুব কম সময়ে, যেহেতু সেখানে সচরাচর বেশি ভিড় হয় না, সেই লাইন হয়ে গেলে আপনি খুব কম সময়ের মধ্যে সেই শ্যাম বাবাকে দর্শন করতে পারবেন। তো আমরা প্রথমে মাঝের লাইন হয়ে গিয়েছিলাম শ্রী শ্যাম বাবা দর্শনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কত ফাঁকা। খুব কম সময়ের মধ্যে অ্যাপ্রক্স 10 মিনিটের মধ্যে আমাদের দর্শন লাভ হয়ে গিয়েছিল।
बोलो खाटू नरेश की। जय श्री राम। जय। এইভাবে আমাদের প্রথমবার দর্শন সম্পূর্ণ হয় এবং আমরা পুনরায় সেই প্রবেশপথ হয়ে আবার যাই 13 সিঁড়ি হয়ে শ্রী শ্যামজির দর্শনের জন্য। শ্রী শ্যাম বাবার একবার দর্শনে কি আমাদের মন ভরে, তাই মনের মধ্যে সেই উৎসুকতা নিয়ে আমরা আবার চললাম 13 সিঁড়ি হয়ে শ্রী শ্যাম বাবার দর্শনের জন্য। जय श्री राम। আপনাদেরও দেখিয়ে দিই এই মন্দিরের সময়সূচি, মানে কখন মন্দির খোলা হয়, কখন মন্দির বন্ধ হয় এবং কোন সময় আরতি হয়। আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। শ্রী খাটু শ্যামজি মন্দিরের সামনেই রয়েছে শ্রী শ্যামকুণ্ড এবং রাজস্থানের ট্যুরিজমের বর্ণনে বলা হয় যুদ্ধের পর শ্রীকৃষ্ণ বর্বরীকে শির মানে মাথাকে ভগবতী নদীতে বিসর্জন দেন এবং পরে সেটি কলিযুগে খাটু এলাকায় আবিষ্কৃত হয়, এমনটাই লোকবিশ্বাস। আরেকটি ঘটনা সেটি হচ্ছে এই যে জায়গায় এখন শ্যামকুণ্ড রয়েছে সেইখানে এক সময় এক গরু আসতো, প্রত্যেক দিন সেই জায়গায় আসা মাত্রই দুধ নাকি নিজে থেকেই মাটিতে পড়তো। তারপরে খুঁড়ে দেখা যায় সেই পবিত্র শীষ বর্বরীকের এবং পরবর্তীকালে 1027 খ্রিস্টাব্দে রূপ সিং চৌহানের স্বপ্নাদেশের মাধ্যমে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এরপর 1720 খ্রিস্টাব্দে দিওয়ান অভয় সিংয়ের উদ্যোগে মন্দিরটি পুনরায় সংস্কার করা হয় এবং এটি বর্তমানের এই যে দেখতে পাচ্ছেন শ্রী খাটু শ্যামজি মন্দির। ফাল্গুন মাসে শুক্লা একাদশীর দিন এখানে ফাল্গুনী মেলার আয়োজন করা হয়। সেই সময় ভক্তরা রিঙ্গাস থেকে পদযাত্রা করে নিশান নিয়ে মন্দিরে আসেন। সেই সময় এই খাটু গ্রাম শোভাযাত্রা, ঢাকঢোল, ভজনগীতি সম্পূর্ণ শহর একদম রাঙিয়ে ওঠে। মন্দির চত্বরে সারা রাত ধরে শ্যাম নাম সংকীর্তন ও ভজন হয়। এই সময় প্রায় 10 থেকে 20 লক্ষ ভক্ত সমাবেশ ঘটে। রাজস্থান ছাড়াও দিল্লি, হরিয়ানা, গুজরাট ও পশ্চিমবঙ্গ থেকেও বহু ভক্তরা আসেন। শ্রী শ্যামকুণ্ডের পাশে রয়েছে প্রাচীন শ্যামকুণ্ড। এখানেই মহাভারতের বীর বর্বরীকের শীষ আবিষ্কার হয়েছিল, কিন্তু বর্তমানে অজস্র ভক্তদের আগমনের ফলে এই যে দেখলেন একটু আগে, এটা ছিল নতুন নির্মিত শ্যামকুণ্ড, যেখান থেকে মানুষ স্নান করেন এবং পবিত্র জল গ্রহণ করেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এবং এখন আমরা যাচ্ছি প্রাচীন শ্যামকুণ্ড। দুটি কুণ্ডই খাটু শ্যাম ধামের আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। নতুন শ্যামকুণ্ড ভক্তদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করে, আর প্রাচীন শ্যামকুণ্ড বহন করে ঐতিহাসিক ও কাহিনীভিত্তিক পবিত্রতা গভীর অনুভব। এইভাবে আমরা শ্রী খাটু শ্যামজি মহারাজের দুবার দর্শন, সাথে সাথে শ্রী শ্যামকুণ্ড ও প্রাচীন শ্যামকুণ্ড দর্শন করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। সেখানে মধ্যাহ্ন ভোজন সেরে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা 4 বন্ধু ডিসাইড করলাম যে আমরা পুনরায় শ্রী খাটু শ্যামজি মহারাজ দর্শনের জন্য আসবো, কেননা সেই বাম সাইডে লাইনটা এখনো বাকি আছে, যেখানে আপনাদের বলেছিলাম
যে শ্রী খাটু শ্যামজি মহারাজের একদম পুরো সামনের থেকে দর্শন লাভ করা যায়। এখন সময় 7:30। রুম থেকে আমরা যাবো এখন মন্দিরের দিকে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাঙালি মানুষ ঘুম না হলে চলে, ঘুমিয়ে দিয়েছিলাম এবং এই ঘুমানোর ফলে এই যে 2 দিন জার্নি, এই ক্লান্তি ধকল কিছুটা হলেও কমে এসেছে। এরপর আমরা মন্দিরে চত্বরে গিয়ে প্রসাদ বগেরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সাথে আমার বন্ধুরাও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা তাদের প্রসাদ কিছু আরও যেসব জিনিস যেগুলো তাদের পছন্দ হবে বাড়িতে নিয়ে যেয়ে সাজানোর জন্য বা একটা স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য সবাই আমরা সেগুলো পারচেস করব। দেন আপনার সঙ্গেও শেয়ার করব সেই সন্ধ্যা খাটুনগরীর পরিবেশটা। তোরণ দুয়ারের ঠিক সামনেই দেখতে পাবেন সারিবদ্ধভাবে প্রসাদ, গিফট, শ্রী খাটু শ্যামজি মূর্তি, ফটো, ম্যাগনেট সব কিছু পাওয়া যাচ্ছে। তো আপনারা এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব কিছু পেয়ে যাবেন। আর রাত্রি 12টা নাগাদ এই মার্কেটও খোলা থাকে, তাই যদি আপনার রাতও হয়ে যায় তো কোনো প্রবলেম নেই, অনেক দোকান এখানে রাত্রেও খোলা থাকে। আমাদের বন্ধুরা এখানে এখন চয়েস করছে যে কোনটা ভালো হবে, কোনটা নিয়ে যাওয়াটা বেটার। আমরা এখান থেকে যাবো মন্দির দিকে আরেকবার দর্শন করতে, কেন বাবার দরবারে এসেছি, দর্শন যতই করি মন ততই ভরে না, তাই বাবার টানে আমরা আবার যাচ্ছি দর্শনের জন্য। মন্দির দিকে যাওয়ার সময় রাস্তার ধারে একটি ফুচকা স্টল দেখতে পেলাম। আর যেখানে ফুচকা থাকবে সেখানে অজয় কি না যায় তা কি কখনো হয়? তাই আমরা সবাই মিলেই চলে গেলাম সেই ফুচকা স্টলে। 20 টাকায় 6 পিস ফুচকা, সত্যি অসাধারণ। যেহেতু এখানে একটি ইউনিক ফ্লেভার ছিল, তার সাথে আপনার 6 রকম ফ্লেভার আমরা সবাই খেলাম। খুবই সুন্দর লাগলো এই ফুচকাগুলো, নরম, সাথে আপনার ফ্লেভারগুলো খুবই সুন্দর, মুখের মধ্যে মিলে যাচ্ছিল। তো আপনারা যারা আমার ভিডিওটা পুরোটাই দেখছেন, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি বাইরে কোথাও যান তো সেখানে আপনারা যদি ফুচকা প্রেমী হন, আপনারা কি ফুচকা খান না ফুচকা দেখে এড়িয়ে যান, সেটি কমেন্টে একটু বলবেন। খাটু শ্যামজি মন্দির যাওয়ার পথে সামনে আমরা দেখতে পেলাম শ্রী প্রাচীন সীতারামজি মন্দির। তো আমরা সেখানে দর্শন করে এগিয়ে গেলাম মন্দিরের জন্য। আমরা চলে এলাম শ্রী খাটু শ্যামজি মহারাজের তৃতীয়বার দর্শনের জন্য। এর আগে আমরা গিয়েছিলাম মাঝের রাস্তা হয়ে, দেন গিয়েছিলাম ডান সাইডে 13 হয়ে দর্শনের জন্য। এখন আমরা যাচ্ছি বাম দিকে সেই 3টি লাইন হয়ে, যেখান থেকে শ্রী শ্যাম বাবার একদম সামনের থেকে দর্শন সম্পন্ন হয়। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি শুরু হবে, আর সন্ধ্যা আরতির সময় মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় সন্ধ্যাতে বেশি ভিড় ছিল না, তাই আমাদের খুব কম সময়ের মধ্যে সন্ধ্যাতে দর্শন সম্পন্ন হয় শ্রী শ্যাম বাবার একদম সামনের থেকে। এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা। বাইরে মানুষের সমাগম এতই যে বোঝা যাচ্ছিল না যে এখন রাত্রি 11টা বাজছে। আমরা জাস্ট এইমাত্র খাবার টাবার নিয়ে রুমের মধ্যে এলাম। সাথে এতদূর যখন এসেছি শ্রী খাটু নরেশের নগরী খাটু, তো প্রসাদ নিলাম, তার সাথে এই ধাগা, আর সাথে 2টো ফটো নিলাম, যেটা একটা দোকানে আমার আর একটি আমার ঘরে লাগানো হবে। আর এটা আমি বাড়ির জন্য নিলাম একটা চুনরি, মাত্র 100 টাকায়, খুবই সুন্দর এই চুনরি, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন খাবার টাবার খেয়ে শুয়ে পড়বো, কেননা আমাদের কাল সকালে ট্রেন আছে সকাল 10:30 রিঙ্গাস থেকে জয়পুর। আপনার সঙ্গে সকালে দেখা হচ্ছে। আজকে এখানেই সমাপ্ত করছি।